আসসালামু আলাইকুম। ধরুন আপনি বিসিএস বা এমন গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার জন্য বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন। আপনার প্রস্তুতি এতটাই ভালো যে আপনি নিশ্চিত আপনার পরীক্ষার ফলাফল প্রথম সারিতে থাকবে। কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, অথবা কোনো কারণে পরীক্ষার হলেই গেলেন না। এখন আমাকে বলুন, আপনার এতদিনের প্রস্তুতি কি কোনো কাজে আসবে? পরীক্ষার রেজাল্ট শিটে আপনার নাম কি আসবে? ব্যাপারটা শুনতে কিছুটা হাস্যকর মনে হলেও সন্তান নেয়ার ক্ষেত্রে অজান্তেই অসংখ্য দম্পতি ঠিক এই ভুলটি করে থাকেন। তারা মাস জুড়ে অনেক নিয়ম কানুন মেনে চলেন, দুশ্চিন্তা করেন, কিন্তু ঠিক যেই সময়টাতে সন্তান ধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সোনালী সময়টা তারা অবহেলায় বা না বোঝার কারণে হারিয়ে ফেলেন। তাই আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির কথা বলবো। একেবারে সহজ সরল মানুষ যারা হিসাব রাখতে প্রায় ভুলে যান, তাদের আর ভুল হবে না। আপনি নিজেই ঘরে বসে সেই সোনালী দিনটি, অর্থাৎ আপনার সন্তান কনসেপ্টের সবচেয়ে নির্ভরযোগ্য সময়টি নিশ্চিতভাবে খুঁজে বের করতে পারবেন। এই পদ্ধতিটির জন্য আমাদের যা প্রয়োজন তার নাম হলো ওভুলেশন টেস্ট কিট। এটা দেখতে অনেকটা প্রেগন্যান্সি টেস্ট কিটের মতোই, এবং আপনার নিকটস্থ যে কোনো ভালো ফার্মেসিতেই এটা পাওয়া যায়। যারা ওভুলেশনের হিসাব বোঝেন তারা ভালো করেন, তবে অনেকেই ক্যালেন্ডারের হিসাব ও মাসিকের হিসাব বোঝে না। সব হিসেবের ঝামেলা একপাশে রেখে খুবই সহজ টেকনিকে ওভুলেশন টেস্ট কিট ব্যবহারের নিয়মগুলো এখন আমরা জানব। প্রথম ধাপ, কখন টেস্ট করবেন? আপনার মাসিক যেদিন শুরু হবে সেই দিনটিকেই প্রথম দিন হিসেবে ধরুন। মাসিকের প্রথম দিন থেকে গুণে দশম দিনের মধ্যে আপনি ৮টি ওভুলেশন টেস্ট কিট ফার্মেসি থেকে কিনে বাসায় রাখুন। আমরা পরীক্ষাটি শুরু করব দশম দিন থেকে শুরু করে ১৭তম দিন পর্যন্ত, অর্থাৎ টানা ৮ দিন আমরা পরীক্ষাটা চালিয়ে যাব। দ্বিতীয় ধাপ, পরীক্ষা করার নিয়মাবলী। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষাটি করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ওভুলেশন টেস্ট করার সবচেয়ে আদর্শ সময় হলো দুপুর ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে। তবে আমরা দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই টেস্ট করব। ওভুলেশন টেস্টের সঠিক ফলাফল পাওয়ার জন্য পরীক্ষার অন্ততপক্ষে ২ ঘন্টা আগে থেকে পানি বা অন্য যে কোনো ধরনের তরল খাবার খাওয়া বন্ধ রাখবেন। তাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু খাবেন না। এরপর দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটা পরিষ্কার পাত্রে আপনার প্রস্রাব সংগ্রহ করুন, এবং টেস্ট কিটের সাথে থাকা ড্রপার দিয়ে ২ থেকে ৩ ফোঁটা প্রস্রাব কিটের নির্দিষ্ট স্থানে দিন। তৃতীয় ধাপ, ফলাফলটা কিভাবে বুঝবেন? অনেকটা প্রেগন্যান্সি টেস্ট কিটের মতোই এখানেও ২টি দাগ দেখার জায়গা আছে। একটি হলো সি মানে কন্ট্রোল লাইন, এবং অন্যটি হলো টি মানে টেস্ট লাইন। প্রথম দিকে আপনি হয়তো দেখবেন সি দাগটি গাঢ়, কিন্তু টি দাগটি খুবই হালকা বা দেখাই যাচ্ছে না। এর মানে হলো আপনার কনসেপ্টের সময় শুরু হয়নি। ধীরে ধীরে যতই দিন যাবে, টেস্ট করার পর আপনি লক্ষ্য করবেন টি দাগটি অল্প অল্প করে গাঢ় হচ্ছে। যেদিন আপনি দেখবেন টি দাগটি সি দাগের মতনই সমান গাঢ় বা কাছাকাছি রকমের গাঢ় হয়ে গেছে, বুঝে নিবেন আপনার সেই পরীক্ষার দিনটি চলে এসেছে। এই অবস্থাটাকে পজিটিভ রেজাল্ট বলা হয়। চতুর্থ ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও করণীয় ধাপ। যেদিন আপনার টেস্ট পজিটিভ আসবে, তার মানে হলো আপনার ডিম্বাশয় থেকে একটা সুস্থ ডিম্বাণু আগামী ১২ থেকে ৩৬ ঘন্টার মধ্যে নির্গত হতে চলছে। এই ডিম্বাণুটি মাত্র ২৪ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। সুতরাং টেস্ট পজিটিভ আসার দিন এবং তার পরবর্তী ২ দিন, এই মোট ৩ দিন আপনাদের সহবাস করা অত্যন্ত জরুরি। এই ভিডিওটির শুরুতে বলা সেই পরীক্ষার দিনের কথা মনে আছে? এটি হলো আপনাদের সেই পরীক্ষার দিন। কোনোভাবেই এই সময়টিকে হাতছাড়া করা যাবে না। কিছু জরুরি টিপস: যদি ১৭তম দিন পর্যন্ত পরীক্ষা করার পরেও আপনার ২টি দাগ গাঢ় না হয়, তাহলে আরো ২ থেকে ৩ দিন, অর্থাৎ ২০তম দিন পর্যন্ত পরীক্ষাটি চালিয়ে দেখতে পারেন। তবে সাধারণত ১২ থেকে ১৫তম দিনের মধ্যেই পজিটিভ রেজাল্ট চলে আসে। কিন্তু
যদি মাসিকের 20তম দিনেও আপনার টেস্ট পজিটিভ না আসে, অর্থাৎ দুটি দাগই পরিষ্কারভাবে গাঢ় না হয়, তবে এটি ইঙ্গিত হতে পারে যে আপনার ডিম্বাণু অসুস্থ বা নির্গত হচ্ছে না। এমনটা হলে ভয় না পেয়ে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এমনটা খুব কম হয়, তবে কখনো কখনো দেখা যায় ওভুলেশন কিটে পূর্ণ দাগ আসেনি, কিন্তু ডিম্বাণু নির্গত হয়ে বাচ্চা কনসেপ্ট করে। যদিও এমনটা কম হয়, তবু আপনারা প্রস্তুত থাকতে পারেন। সেক্ষেত্রে মাসিক শুরু হওয়ার 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত কমপক্ষে একদিন পরে পরে হলেও নিয়মিত মেলামেশা করে যেতে পারেন। মনে রাখবেন, সমস্যাটি চিহ্নিত করতে পারাটাই সমাধানের অর্ধেক। বন্ধ্যাত্বের চিকিৎসায় আমরা ধাপে ধাপে শারীরিক কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু এমনও তো হয় যখন স্বামী ও স্ত্রীর দুজনেরই সব রিপোর্ট স্বাভাবিক, সবকিছু ঠিকঠাক, তবুও আল্লাহর রহমত আসছে না। এর পিছনে কি এমন কোনো কারণ থাকতে পারে যা মেডিকেল সায়েন্সের চোখে ধরা পড়ে না? আমার দীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক অদৃশ্য প্রতিবন্ধকতা থাকে যা শুধু ঔষধ দিয়ে নয়, বরং পবিত্র কোরআনের আলোকে সমাধান করতে হয়। আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ পঞ্চম পর্বে, আমরা আলোচনা করব সেই আধ্যাত্মিক চিকিৎসাগুলো নিয়ে এবং সেই অদৃশ্য বাধাগুলো কিভাবে মোকাবেলা করতে হয় তা নিয়ে। আজ এই পর্যন্তই। নিজে জানুন, বুঝুন এবং আপনার একটা শেয়ার হয়তো এমন কোনো দম্পতির কাছে আশার আলো হয়ে পৌঁছবে যারা এই তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আল্লাহ আপনাদের সকলের চেষ্টা কবুল করুন, এই প্রত্যাশায় ফি আমানিল্লাহ।